Come on, Garima, yes! Whoa! Oil plate. Well played, well played, well played, Sonali. শেষমেশ আমার কোচিং কিছু তো কাজে লাগলো তোমার। হ্যালো হ্যালো সিকিউরিটি, আমি ফ্ল্যাট নম্বর 803 থেকে বলছি। মুখোশ পরা একজন লোক আমাকে মারার চেষ্টা করছে।
উপরে 8 তলার করিডোরে। প্লিজ তাড়াতাড়ি এসো প্লিজ। হ্যালো হ্যালো বাবা, বাবা তুমি কোথায় বাবা? কি হলো সোনা? আমি তো করিডোরে এখনই উপরে যাচ্ছি। বাবা বাবা এখানে এখনই একটা লোক আমাকে মারার চেষ্টা করছিল বাবা। কি? বাবা আমি আমি ওকে গুলি করে দিয়েছি। ও এখানে এখানে। কে? কোথায়? ও ও ও ও ফ্ল্যাটের বাইরে আছে বাবা। তুমি তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো বাবা। দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। তুমি ঘরের দরজা জানলা সব বন্ধ রাখো, কোনোভাবেই ফ্ল্যাটের বাইরে বেরোবে না। আমি উপরে আসছি। স্যার, এই লোকটা তো কিছুক্ষণ আগেই উপরে গিয়েছিল, ওই সোনালী ম্যাডামের ফ্ল্যাটে। তো আপনার বক্তব্য হলো পড়ে যাওয়ার 5 মিনিট আগে ওই লোকটা আপনাকে মারতে এসেছিল আর আপনি এই বন্দুক দিয়ে গুলি চালিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এই বন্দুক আমাদের নয়। জানি না কে কুরিয়ার করে পাঠিয়েছে, আর তাড়াহুড়োর মাথায় গুলি চলে গেছিল। আপনি জানতেন ওই লোকটাকে? হ্যাঁ, ওনার নাম দেবেন্দ্র সোনি। উনি আমার ব্যাডমিন্টন কোচ। আপনার সাথে ওনার কোনো শত্রুতা? IPC Section 88. Act not intended to cause it, done by consent in person's good faith for person's benefit. IPC Section 88. Intended to cause it, done by consent in good faith for person's benefit. IPC Section 88. Act not intended to... নিয়তি, ওই সেকশন 9(2)(11) সম্বন্ধে কিছু জ্ঞান আছে তোমার? স্যার, এখানে তো পাচ্ছি না। এটা কি? সেকশন 9(2)(11) একটা স্পেশাল অ্যাক্ট, যেখানে রয়েছে কোনো পুরুষ তার বিধবা বউয়ের ছোট বোনের সঙ্গে বিয়ে করতে পারবে না। কি বলছেন স্যার? বিধবা ছোট বোনের সাথে বিয়ে করতে পারবে না? মডার্ন যুগ, কেন পারবে না? আমারও তো প্রশ্ন তাই, কেন করতে পারবে না? সেটাই স্যার। ডোরবেল।
কেডি পাঠক আছেন? হ্যাঁ, স্যার, আমি জগদীশ বড়ুয়া, সোনালী বড়ুয়ার বাবা। সোনালী বড়ুয়া, দ্য ফেমাস ব্যাডমিন্টন প্লেয়ার। ওয়াও, ও তো সামনের সপ্তাহে এশিয়ান ওপেনের জন্য টোকিও যাবে। ও টোকিওতে যেতে পারবে কি পারবে না সেটা তো আপনার উপর নির্ভর করছে স্যার। এখনই 2 ঘন্টা আগে আমার মেয়েকে পুলিশে ধরে নিয়ে গেছে, তাও আবার শনিকে হত্যা করার অপরাধে। স্যার, ও হত্যা করেনি, আমার মেয়ে ওরকম করতেই পারে না। ও দোষী নয়, একটা বড় ষড়যন্ত্র, কেউ ওকে ফাঁসাচ্ছে। কাম ডাউন মিস্টার বড়ুয়া, কাম ডাউন। শুরু থেকে একদম বলুন কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড? স্যার, আমার মেয়ে সোনালী ব্যাডমিন্টন প্লেয়ার। সোনালী, আমার নাম কেটি পাঠক, আমি হলাম তোমার উকিল। সোনালী, ওই দিন কি হয়েছিল, কিভাবে হয়েছিল, আমি ওই সব একদম ডিটেলে জানতে চাই। দেখুন, আমি চাই না যে আপনি বা অন্য কেউ আমার কেস আদালতে লড়ুক। আদালতে যা হবে হতে দিন। যদি তুমি এই কেসটা না লড়ো তাহলে এর পরিণতি কি হবে জানো? আগামী সপ্তাহে টোকিওতে ব্যাডমিন্টন এশিয়ান ওপেন আছে, যেখানে তোমার জেতার সম্ভাবনা খুব বেশি। ওখানে তো দূরস্থ, তুমি জীবনে কখনো কোনো জায়গায় ব্যাডমিন্টন খেলতে পারবে না। হতে দিন, যে খেলার জন্য আমার কেরিয়ার যদি বরবাদ হয়ে যায় তো হতে দিন। হয়তো এটাই আমার শাস্তি। কোন বিষয়ের সাজা? এমন কি করেছো তুমি? প্লিজ কেডি, আমার কেস লড়বেন না। আমি আপনাকে কিচ্ছু বলতে চাই না। চলে যান, প্লিজ চলে যান। যখন সোনালী ব্যালকনি থেকে দেখলো তখন ওই মুখোশধারী লোকটা নিচে পড়েছিল। তারপর পুলিশ চলে এলো, আর আমি মিস্টার বড়ুয়া, সোনালী দেবীর গল্পের কিছু কথা আমি বুঝতে পারছি না। সোনালী দেবী, আপনি বললেন ওই লোকটার ওপর আপনি গুলি চালিয়েছেন? হ্যাঁ, ও ঘাবড়ে গিয়েছিল তাই গুলি চালিয়েছিল। ইয়োর অনার, মিস সোনালী বড়ুয়া এই দেশের জনপ্রিয় ব্যাডমিন্টন প্লেয়ার, যিনি একটা নয় অনেক প্রতিযোগিতাতে অনেক মেডেল জিতেছেন। আর আজ এই আদালতে সবার সামনে আর একটা মেডেল জিততে চলেছেন। বিশ্বাসের সাথে মিথ্যে কথা বলার মেডেল। অর্ডার। কারণ সত্যি তো এটাই, ওনার কোচ দেবেন্দ্র সোধির শরীরে কোনো গুলির চিহ্ন ছিল না, একটাও না। আর গুলি হারিয়েও যায়নি, কারণ করিডোর আর ফ্ল্যাটে গুলির কোথাও কোনো চিহ্ন নেই। ইওর অনার, এভিডেন্স হিসেবে রাখা এই পিস্তলটির মধ্য থেকে একটা কার্ট্রিজ মিসিং, আর এর ওপর সোনালীর আঙুলের ছাপও। ওতে কিছু প্রমাণ হয় না কেডি। আর যদি সোনালীর কথা সত্যি প্রমাণ করতে হয় তাহলে গুলিটা খুঁজে পাওয়া প্রয়োজন। গুলিটা পাওয়া যাবে না ইয়োর অনার, কারণ সোডির মৃত্যু গুলির কারণে হয়নি, অন্য কোনো কারণে হয়েছে। আর এই ঘটনাটা প্রমাণ করার জন্য আমি ডাকতে চাই ফরেনসিক ডিপার্টমেন্টের চিফ ডক্টর রাস্তোগিকে। ডক্টর রাস্তোগি, কোচ দেবেন্দ্র সোধির পোস্টমর্টম আপনি করেছেন? আগে হ্যাঁ। আর আপনার রিপোর্টের তথ্য কি বলছে? ইওর অনার, সোডিবাবুর মৃত্যু না গুলির জন্য না উঁচু থেকে পড়ে গিয়ে হয়েছে। সোডিবাবুর মৃত্যু অরেঞ্জ জুসে মেশানো আর্সেনিকের কারণে হয়েছে, মানে বিষ। ডেথ ডিউ টু পয়জন। অর্ডার। আর ওনার মৃত্যু কখন হয়েছে? ওনার পড়ে যাবার প্রায় 40-45 মিনিট আগে। 1 মিনিট। মিস্টার সোধির বডির নিচের কম্পাউন্ডে পড়ে দুপুর 3টের সময়,
আর আপনার কথা অনুযায়ী ওনার মৃত্যু হয় দুপুর 2:20-তে, রাইট? আগে হ্যাঁ। কিন্তু সোনালী দেবীর কথা অনুযায়ী মিস্টার সোধি ওনার উপর হামলা করেন 2:50 মানে ওনার মৃত্যুর ঠিক আধ ঘন্টা পরে, রাইট সোনালী? এটা কি হতে পারে ডক্টর? এটা তো অসম্ভব। সোডিবাবুর মৃত্যু তো 40 মিনিট আগে হয়ে গেছে, আর মৃত মানুষ কখনো হামলা করে না। তার মানে সোনালীর কথা মিথ্যে। সত্যিটা কি আমি বলছি। সোনালী সোধি বাবুকে নিজের ঘরে ডেকেছিলেন, ওনাকে বিষ মেশানো জুস খাইয়ে ওনাকে হত্যা করেন, ওনার মুখে মুখোশ লাগান, আর তারপর বন্দুক নিচে ফেলে সিকিউরিটিকে ফোন করে মিথ্যে গল্প ফাঁদেন, আর তার কিছুক্ষণ পর সোধি বাবুর লাশটাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেন। আর তাতে এমন দেখায় যে ওনার উপর হামলাকারী পালাতে গিয়ে মারা গেছে। ইয়োর উইটনেস। ডক্টর রস্তোগি, বলুন। খুবই সহজ একটা প্রশ্ন। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী হ্যাঁ, মিস্টার সোধি ছুরি কোন হাত দিয়ে ধরেছিলেন? আগে ডান হাতের। ডান হাত, হ্যাঁ রাইট? ঠিক। আর রিপোর্ট অনুযায়ী হ্যাঁ মিস্টার সোধিও ডান হাতেই ছিলেন, রাইট? একদম। ইওর অনার, সোনালী নিজে ওর বয়ানে বলেছিল যখন ওর ওপর হামলা হয় তখন হামলাকারী ছুরিটা বাঁ হাতে ধরেছিল, রাইট সোনালী? সোনালী, তুমি যদি আদালতে আমার সঙ্গে কোঅপারেট না করো এই কেসটা আমরা হেরে যাব, তোমার সাজা হতে পারে, তুমি বুঝতে পারছো না? ইয়োর অনার, সোনালী যদি বলে হামলাকারী ছুরিটা ডান হাতে বা বাঁ হাতে ধরেছিল তাতে কোনো কিছু এসে যায় না, কারণ ওর বলা ঘটনাটাও নকল। ইওর অনার, সোনালীর ঘটনাটা যে সত্যি তার প্রমাণ হচ্ছে এইটা, এই পিস্তল আর এই কুরিয়ার বক্স যেটা পুলিশ সোনালীর ফ্ল্যাট থেকে পেয়েছিল। ইয়োর অনার, আমি কুরিয়ার কোম্পানিতে চেক করেছি, তারা বলেছে যে এরকম কোনো কুরিয়ার সোনালীর বাড়িতে পাঠায়নি। এই ঘটনাটাও নকল। দ্যাট এক্স্যাক্টলি দ্য পয়েন্ট ইওর অনার। কেউ খুব চালাকি করে এই পিস্তলটা সোনালীর ওখানে পাঠিয়েছিল, যাতে কেউ যদি ওর ওপর হামলা চালায় তাহলে সোনালীর কাছে গুলি চালানো ছাড়া অন্য কোনো পথ যেন না থাকে। কিন্তু এটার প্রমাণ কি আছে? এই বন্দুকটা কার? সোনালীর? না ইওর অনার, এই পিস্তলের মালিকের খোঁজ এখনো চলছে, বাট আই এম শিওর সোনালী আমাদের বলতে পারে যে এই পিস্তলটা কার হতে পারে। সোনালী, কার উপর সন্দেহ রয়েছে তোমার? সোনালী বলো। সোনালী! না, কাউকে সন্দেহ হয় না আমার। আমার কাউকে কিছু বলার নেই। সরি সোনালী দেবী, যে প্রশ্নটা এখন আপনাকে করতে যাচ্ছি তার জবাব যে কোনো ভাবেই আপনাকে দিতে হবে। আপনার আর আপনার কোচ সোধির সাথে সম্পর্ক কেমন ছিল? নর্মাল ছিল। রিয়েলি? আগের সপ্তাহে যখন আপনি মালয়েশিয়ান ওপেন জিতলেন তখন আপনি সবাইকে থ্যাঙ্কস জানালেন টেলিভিশন ইন্টারভিউতে, আপনার টিম মেম্বারসদের, আপনার লোকাল ট্রেনারকে, আপনার বাবাকে, আপনার সাইকোথেরাপিস্টকে, কিন্তু আপনি একটা নাম নিতে ভুলে গেলেন, আপনার কোচের, মিস্টার সোধি। ওনাকে ধন্যবাদ না জানানোটা এটা কি নর্মাল? আমি ওনার নাম নিতে ভুলে গেছিলাম, ওর জন্য আমি ক্ষমা চাইছি। কিছু প্রবলেম ছিল আপনাদের মধ্যে? বলুন সোনালী, বলুন। আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? বলুন সোনালী, আপনাদের মধ্যে কি প্রবলেম ছিল? প্লিজ, আপনাদের যা শাস্তি দেবার আছে দিয়ে দিন, আমার কিচ্ছু বলার নেই। শাস্তি তো আপনার পছন্দ মতো হবে না, আইনের নিয়ম অনুযায়ী হবে। সোনালী দেবী, প্লিজ বলুন সোধি বাবুর সাথে আপনার কি প্রবলেম ছিল? আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আমি বললাম না আমি বলতে পারবো না। প্লিজ সোনালী দেবী বলুন। আমি বলতে পারবো। আমার কাছে এর উত্তর আছে। আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আমাকে কাঠগড়ায় আসার অনুমতি দেওয়া হোক। না বাবা, প্লিজ, তুমি কিচ্ছু বলবে না। সোনালী দেবী, আপনি এটা বলে আইনের কাজে বাধা দিচ্ছেন। মিস্টার বর্মা, আপনি কাঠগড়ায় আসতে পারেন। আমার মেয়ে সোনালী দেশের সেরা ব্যাডমিন্টন প্লেয়ারদের মধ্যে একজন। কি করেনি ও দেশের নাম উজ্জ্বল করার জন্য? নিজের রক্ত জল করে খেটেছে, কিন্তু এই স্পোর্টসের মধ্যে পলিটিক্সের জন্য ও আজ পর্যন্ত একটাও রাষ্ট্রীয় পদক বা সম্মান পায়নি। সব সময় দেখি কম ট্যালেন্টেড প্লেয়াররা সম্মান পাচ্ছে, এই জন্য খুব মন মরা ছিল।
আপনি ঠিক কি বলতে চাইছেন? বাবা প্লিজ। সোনালির কোচ সোডি আমাদের একটা অফার দিয়েছিলেন, আমরা যদি ওনাকে 20 লাখ টাকা দিই, উনি নিজের পরিচিতি কাজে লাগিয়ে ওকে খেল সম্রাট পুরস্কার পাইয়ে দেবেন। অর্ডার অর্ডার। কিন্তু ও না বলে দিল, বলেছিল আমি যদি সম্মান পাই সেটা নিজে খেটে পাবো, ঘুষ দিয়ে নয়। হাজার হোক আমি বাবা, মেয়ের মনের ইচ্ছে পূরণ করার জন্য মাথা ঠিক রাখতে পারলাম না, আর সোডির কথায় ভুলে সোনালীকে না বলে আমি ওকে 20 লাখ টাকা দিয়ে দিলাম। আর আমার এই খারাপ কাজের কথা যখন সোনালী জানলো, তখন ও আমার সাথে খুব ঝগড়া করলো। রাগের মাথায় সোজা গিয়ে সোডির কাছে গেল, ওকে বলল যে আমাকে আমার 20 লাখ টাকা ফেরত দাও, আমার কোনো সম্মান দরকার নেই, ভুল করেনি কিছু। হ্যাঁ, আর এই কারণেই আমি চুপ করেছিলাম। আমি চাইছিলাম না যে আমার বাবার এই অপরাধ আদালতে সবার সামনে চলে আসে। মিস্টার ভার্মা, কোচ সোডি কি আপনাকে বা সোনালীকে ওই 20 লাখ টাকা ফেরত দিয়েছিলেন? না, আজকাল করতে থাকলো, কিন্তু টাকা ফেরত দেয়নি, লোকসান হয়ে গেল। আপনি ব্যান্দ্রাতেও একটা ফ্ল্যাট কিনেছেন, সেটার জন্য ব্যাংক লোনও নিয়েছেন। হ্যাঁ ঠিক। যেটার ইএমআই আপনি 8 মাস ধরে দিতে পারেননি। ওই ব্যাংকের নোটিশগুলো এই যে। হাতে টাকা নেই। সোডি যদি আপনার টাকা ফিরিয়ে দিতেন তাহলে আপনি অসুবিধায় কখনোই পড়তেন না। হ্যাঁ হ্যাঁ, যদি ওই সব টাকা ফিরে পেতাম তাহলে আমার বাবার হয়তো কখনোই হার্ট অ্যাটাক হতো না, ওনার রাতে ঘুম চলে যেত না, ওনার সারা জীবনের উপার্জন, ওনার পেনশন থেকে পাওয়ার সব টাকা, ওই 20 লাখ টাকা আমার বাবার জীবনের 20টা বছর ছিল, যা এক ঝটকাতেই চলে গেল। আর ওনার একটা ছোট্ট ভুলের জন্য এত বড় শাস্তি। আর আপনার বাবাকে শাস্তিদাতা সোডিকে আপনি শাস্তি দিলেন, ওকে খুন করে। ইয়োর অনার, সোনালী মিস্টার সোধির খুন করতেই পারে না, কারণ মিস্টার সোধি সেদিন সোনালীর ফ্ল্যাটে একদমই যাননি। ওই হামলাকারী যে মুখোশ পরে সোনালীর উপর হামলা করেছিল সেটা মিস্টার সোধি নয়, অন্য কেউ ছিল। চলুন আপনার এই ভুল ধারণাটাও দূর করে দিই। ইয়োর অনার, আমি ডাকতে চাইবো আমার পরবর্তী সাক্ষীকে, স্পোর্টস স্টার অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড অমৃত লালকে। ম্যাডাম, সেদিন ঠিক 2টোর সময় বিল্ডিংয়ে ওই বাবুই এসেছিলেন যিনি মারা গিয়েছেন, সোডি বাবু। উনি এটাও বললেন যে উনি 803-এ যাবেন। উনি নিজের হাতে রেজিস্টার নিলেন, এন্ট্রি করলেন আর উপরে চলে গেলেন। এই হলো ওই সোসাইটি রেজিস্টারের কপি। ইয়োর অনার, এটা সোডির নিজের হাতের লেখা শেষ প্রমাণ, যেখানে উনি লিখেছেন যে দুপুর 3টের সময় সোনালীর ফ্ল্যাট 803-এ ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন। ইয়োর অনার, আমার পরের সাক্ষী সোনালীর প্রতিবেশী, ফ্ল্যাট নাম্বার 804-এর মিস্টার গনাত্রা। মিসেস গনাত্রা, আপনি কি এনাকে দেখেছিলেন? হ্যাঁ, আমি এই লোকটাকে দেখেছিলাম 2টো নাগাদ, 8তলা লিফট থেকে বেরোনোর সময়। ওই সময় আমি নিচে যাচ্ছিলাম। প্রমাণ একদম তৈরি। 2টোর সময় মিস্টার সোডি সোনালীর সাথে দেখা করতে গেলেন। 2:05 উনি ওর ফ্লোরে পৌঁছলেন, যেখানে ওনাকে শেষবারের মতো জীবিত দেখা গেল
1 ঘন্টা বাদে সোডির মৃতদেহ নিচে কম্পাউন্ডে এসে পড়ে। পরিস্থিতিও আছে, উদ্দেশ্যও আছে, আর সাক্ষীও আছে। সোনালি, তুমি তোমার বাবার অপরাধ লুকোতে চাইছিলে, আর এই কারণেই তুমি চাইছিলে না যে তোমার কেস আদালতে উঠুক। আমি এই কথাটা জানতাম, কিন্তু আদালতে আমি চুপ করেছিলাম কারণ আমি চাইছিলাম না যে তোমার কেসটা কমজোরি হয়ে যাক। দেখো সোনালি, আদালতে তুমিই বলেছিলে যে তোমার বাবা তার কাজের শাস্তি পেয়ে গিয়েছে, তাহলে এখন কিসের শাস্তি দিতে চাইছো ওনাকে? সোনালি, প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। যদি তুমি কোঅপারেট না করো তাহলে এই ঘোরতর অপরাধের জন্য তোমাকে ফাঁসির সাজাও দেওয়া হতে পারে। নিজের যুবতী মেয়েকে ফাঁসিতে চড়তে দেখা একজন বাবার কাছে এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? যদি তোমার এখনো মনে হয় যে তোমার এই কেসটা আমার লড়া উচিত নয়, তো আমার মনে হয় এটা তোমার জীবন। প্লিজ কেটি, আমায় বাঁচাও, আমি নিরপরাধ। আমি জানতাম, শুধু তোমার মুখ থেকে একবার শুনতে চাইছিলাম। এখন তুমি আর আমি দুজনে মিলে আদালতে এটা প্রমাণ করতে পারবো। ওই যে ব্যাডমিন্টনে বলে না, গেম সেট অ্যান্ড ম্যাচ। Game and match go to Garima. ইয়েস, স্পোর্টস স্টার অ্যাপার্টমেন্টের 8 তলা থেকে একজন লোক পড়ে গিয়ে মরে গেল কি করে? কনফিউজিং। সোডি সাহেবের মৃত্যু 2:30 নাগাদ হয়েছিল, কিন্তু 2:50 নাগাদ সোনালির ওপর হামলা হয়। 3টের সময় সোডি সাহেবের লাশ নিচে পড়ে যায়। স্যার, হয় সোনালি সত্যি বলছে, না হলে ফরেন্সিক রিপোর্টস। আই থিঙ্ক দুজনেই সত্যি বলছে। স্যার, হাউ ইজ দ্যাট পসিবল? কেননা সোনালির আক্রমণকারী নিজের মুখের ওপর মুখোশ পড়েছিল। যদি ওটা মিস্টার সোধি হতেন তাহলে ওনার মুখোশ পরার কি দরকার ছিল? পয়েন্ট নাম্বার 2, সোনালি জেলে আমাকে বলেছিল যে আক্রমণকারী বাঁ হাতে চাকু ধরেছিল, যেখানে সোডি ডান হাতে ছিলেন। পয়েন্ট নাম্বার 3, যখন সোনালি নিজের আক্রমণকারীর ওপর গুলি চালিয়েছিলেন তখন আক্রমণকারী দরজার বাইরে ছিটকে গিয়ে পড়ে, আর ওখান থেকে ওই দেহটা সোনালির পেছনে ব্যালকনিতে কি করে পৌঁছলো? এটা খুবই পরিষ্কার, সোনালির ওপর যে হামলা চালায় সেটা মিস্টার সোডি নয়, অন্য কেউ ছিল। স্যার, সেই হিসেবে তো খুনি লেফটি। ইউ আর রাইট। কিন্তু স্যার, আপনি দুজন লোকের কথা আদালতে কেন বললেন না? হোয়াটস দ্য পয়েন্ট নিয়তি, হোয়াটস দ্য পয়েন্ট? এই কথাগুলো পুরোপুরি সোনালির সাক্ষ্যের উপর ভিত্তি করে, যা মায়া আদালতে একেবারে নাকচ করে দিত। এই কথাটা প্রমাণ করতে গেলে আমাদের সোনালির বয়ান ছাড়াও আমাদের প্রমাণ চাই, আর সব থেকে বড় প্রমাণ হলো ওই পিস্তলটা, যেটা ভাগ্যক্রমে পাওয়া গিয়েছিল। কি করা যায় এবার? হ্যাঁ মিস্টার খান, মনে হয় প্রমাণ পাওয়া গিয়েছে। ইন্সপেক্টর খান, আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম, বলুন। রিয়েলি? 1 মিনিট হোল্ড করুন। ওই বন্দুকটা হলো ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন গরিমা দেবরাজের। অ্যাড্রেসটা দেখো। ইন্সপেক্টর খান, গরিমার অ্যাড্রেস?
রিয়েলি? থ্যাংক ইউ। Sir, Huh? Garima's address. অ্যাড্রেস লেখার কোনো দরকার নেই। গরিমা দেবরাজ সোনালির বিল্ডিংয়েই থাকে, ওর একতলা নিচে, ফ্ল্যাট নাম্বার 703। এখন সময় ওনার সঙ্গে দেখা করার, মিস গরিমা দেবরাজ। অমৃতলাল বাবু, আপনি বাহাতি আছেন? হ্যাঁ স্যার। এটা কি ওই রেজিস্টারটা যেখানে মিস্টার সোদি সাইন করেছিলেন? হ্যাঁ বাবু। কেডি, এটার মধ্যে তো আইনের মোহর লাগানো। মন দিয়ে দেখলে দেখতে পাবে এখানে আরো একটা মোহর রয়েছে। ওই দিন গরিমার সঙ্গে দেখা করতে একটার সময় দীনেশ মদন এসেছিল। ফরেন্সিকদের বক্তব্য বডি কম করে 7 তলার ওপর থেকে পড়েছিল। এর মানে হলো 703 থেকে গরিমা দেবরাজের ঘর, বা 803 সোনালী বড়ুয়ার ঘর, অথবা নয়, এর আগের টপ ফ্লোর। মিস্টার বড়ুয়া, মনে হচ্ছে ওপরের এই ফ্ল্যাটটা বন্ধ আছে। সব ফুল শুকিয়ে গেছে, জল দেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, ঠিক বলেছেন। এর ইনভেস্টরের ফ্ল্যাট অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে ওটা। আর ছাদে সবসময় তালা দেওয়া থাকে। এর মানে 9 তলা আর ছাদ থেকে বডি পড়ার কোনো চান্সই নেই। তাহলে বাঁচলো শুধু ফ্ল্যাট নাম্বার 803, মানে সোনালির ফ্ল্যাট। হতে পারে 703 গরিমা দেবরাজের ঘর। গরিমা শরীর ভেতরেও তো সম্পর্ক ছিল একটা। আসলে আমরা যখন সোডির কাছ থেকে টাকা ফেরত চাইলাম, তখন ও চিৎকার করে বলল যে ও এবার অ্যাওয়ার্ড গরিমাকে দেবে, কারণ ও 30 লাখ টাকা দিতে তৈরি। স্যার, এই গরিমা, সোনালি আর সোডির মধ্যে কি কানেকশন থাকতে পারে? এই প্রশ্নের উত্তর তো সেই দিতে পারে যার সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমার প্রিয় বন্ধু ঝিলমিল জাভেরি। তুই একদম ঠিক লোকের কাছে এসেছিস কেডি, আর আমি তোকে সেরা লোকের সাথে দেখা করিয়েছি। অ্যান্ডি এই ক্লাবের মালিক, ব্যাডমিন্টনের জগতের সব খবর রাখে, ভিতরের খবর। গুড শট অ্যান্ডি। আচ্ছা, এটা বলতো, এই যে সোনালি আর ওই গরিমা রোজ আসতো তোর ক্লাবে ট্রেনিং এর জন্য? আরে ভগবানকে ধন্যবাদ যে এসে ব্যাডমিন্টন খেলে, নইলে ওই দুজন তো একে অন্যের জীবনের পেছনে পড়ে আছে। তাই কোনো বিশেষ শত্রুতা আছে দুজনের মধ্যে? শত্রুতা কি কেডি? যখন দুজন নায়িকা একে অন্যের বন্ধু হতে পারে না, তখন দুজন খেলোয়াড় কি করে বন্ধু হবে? হ্যাঁ, দ্যাটস রাইট। ভয়ানক কম্পিটিশন ছিল দুজনের মধ্যে। আরে এই দেখো, শয়তানের নাম নিয়েছে আর এসে গেছে। ওই হলো গরিমা। এই যে ওর সাথে যে আসছে, ও ক্রিকেটার দীনেশ মদন না? আরে দীনেশ মদন আমাদের বয়ফ্রেন্ড ওর। যাও গিয়ে দেখা করো ওর সাথে। রোজ আসে গরিমার সাথে, কিন্তু গত রোববার একা এসেছিল সোডির সাথে দেখা করতে। সোডির সঙ্গে দেখা করতে? হ্যাঁ, ওরা দুজন এখানেই বসেছিলেন। ওদের মধ্যে নিশ্চয়ই কিছু ঝামেলা হচ্ছিল, কিছু পয়সা কড়ি নিয়ে। এই সোডিও মজার লোক, শয়ে শয়ে লোকের সঙ্গে ঝামেলা ছিল ওর। এখন এরকম লোকের সাথে তো এই অবস্থাই হওয়ার ছিল। এই গরিমা বাহাতি নাকি? দুজনের সাথে আলাপ করো না কেডির। না ঝিলমিল, দেখা করব, কিন্তু এই কোর্টে না,
ওই কোর্টে। গরিমা, এই 9mm পিস্তল আপনার নাকি? আজ্ঞে হ্যাঁ। ব্যাডমিন্টন খেলোয়াড়দের হাতে তো সবসময় র্যাকেট থাকে, এটা বন্দুক কেন 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 কি কিসের জন্য তোমার দরকার পড়লো? নিজের সুরক্ষার জন্য, কারণ আমাকে কিছু লোকেরা ভয় দেখাতো। হুমকি? হুমকি মানে কে 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 দিয়েছে আপনাকে হুমকি? আন্ডারওয়ার্ল্ড? আজ্ঞে হ্যাঁ। গরিমা, তুমি আমায় এটা বলো যে তুমি স্পোর্টস স্টার অ্যাপার্টমেন্টে থাকো, এই সোনালি 8 তলায় থাকে আর তুমি 1 তলা নিচে, 803-এ আর তুমি 703-এ। হ্যাঁ। আমি এটা ভাবছিলাম যে তোমার এই পিস্তল 7 তলা থেকে কিভাবে উড়ে গিয়ে 8 তলায় গিয়ে পড়লো, আর সেখান থেকে কি করে, হাউ ডিড ইট হ্যাপেন, কিভাবে পৌঁছলো? সেটা আমি জানি না। আর এমনিতেও এই বন্দুকটা আমি আমার বাড়িতে রাখি না। আচ্ছা। আমি এটাকে আমার ব্যাডমিন্টন ক্লাবের লকারে রাখি, যেখান থেকে এই বন্দুকটা 4 দিন আগেই চুরি হয়ে গেছে। এই বন্দুকটা তোমার ব্যাডমিন্টন ক্লাবের লকার থেকে 4 দিন আগে চুরি হয়ে গিয়েছিল, তাই তো? তুমি পুলিশে নিশ্চয়ই কোনো কমপ্লেন করেছো বা কোনো রিপোর্ট লিখেছো নিশ্চয়ই? হ্যাঁ, লিখিয়েছিলাম। আর এই হলো তার রিপোর্ট। থ্যাংক ইউ। তো গরিমা, মিস্টার সোদি, যার কিছুদিন আগেই, ওর আর তোমার মধ্যে ঠিক কি সম্পর্ক? উনি সোনালির আগে আমার কোচ ছিলেন। আচ্ছা, তা তুমি ওকে এই খেল সম্রাট পুরস্কারের জন্য পয়সা দিয়েছিলে? ইয়ে মানে মানে না না, দাওনি? আগে না। দাওনি? তাহলে ওই দিন মিস্টার সোডি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল তোমার ঘরে? আগে না। আরো একটা বিষয়, মিস্টার সোডি কি তোমার যে প্রিয় বন্ধু আছে ক্রিকেটার দীনেশ মদন, তাকে চেনে? আগে না। ওরা দুজন একে অপরকে চেনে না? না। ওরা দুজন একে অপরকে চেনে না? আর ইউ শিওর? হ্যাঁ। ইউ আর শিওর? থ্যাংক ইউ। দ্যাটস অল ইওর অনার। প্রসিকিউশন। গরিমা, যখন তোমার বন্দুক চুরি হলো, তোমার কার উপর সন্দেহ হলো? সোনালির উপর। কারণ সেদিন সোনালি 10 মিনিট আগেই ওই খালি লকার রুমে গেছিল, আরও সেদিন রিসেপশন থেকে ভুল করে আমার চাবি নিয়ে নিয়েছিল। ভুল করে? 10 মিনিট সময় যথেষ্ট একটা খালি লকার রুম থেকে বন্দুক চুরি করার পক্ষে আর চাবি ফেরত দেওয়ার জন্য। এটার কোনো প্রমাণ? হ্যাঁ আছে, এস ক্লাবের মালিক অ্যান্ডি। হ্যাঁ, গরিমা একদম ঠিক কথা বলছে। সোনালি নিজে এসে আমাকে ওর লকারের চাবি রিসেপশনে এসে দিল আর বলল যে ও এটা ভুল করে নিয়ে গেছিল। কি এই কথাটা সত্যি? হ্যাঁ, কিন্তু আমিও লকার থেকে কিছু চুরি করিনি। রাইট ইওর ইওর অনার, আমি আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে গরিমার বন্দুক সোনালির কাছে কি করে পৌঁছলো। ক্লিয়ারলি কোনো নকল কুরিয়ারের মারফত তো নয়। অ্যান্ডি, সব চাবিরই মোটামুটি নকল থাকে, ডুপ্লিকেটস। তা গরিমার লকারের যে চাবি ছিল ডুপ্লিকেটস, ওগুলো কোথায়, কার কাছে থাকে? আসলে সব লকারের চাবির 2টো কপি রিসেপশনে থাকে, কিন্তু এই ঘটনার একদিন আগে ওই দুটোর মধ্যে একটা মিস্টার দীনেশ এসে নিয়ে গেছিল, এই বলে যে গরিমা ওই চাবিটা চাইছিল। দীনেশ মানে মিস্টার দীনেশ মদন? ইওর অনার, মিস্টার দীনেশ মদন ইন্ডিয়ার উদীয়মান মিডল অর্ডার রাইট হ্যান্ড ব্যাটসম্যান। লেফট। ওপস, লেফট হ্যান্ড, রাইট। আর সোনালির ওপর যে হামলা চালিয়েছিল সেও কিন্তু বাহাতে ছিল মিস্টার দীনেশ মদন। যাই হোক, এই যে গরিমার লকারের চাবি আপনি নিয়েছিলেন, সেটা কখন আর কোন দিন নিয়েছিলেন তা মনে আছে আপনার? ডু ইউ রিমেম্বার? ইয়ে হ্যাঁ, নিয়েছিলাম, মনে হয় গত রবিবার। সানডেতে? রবিবারে? আর মিস্টার সোডি, ওনাকে কিভাবে আপনি চিনতেন? বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব? আগে না, আমি সোডিকে চিনি না। অবাক ব্যাপার মিস্টার মদন, আপনি 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 কোনোদিন সোডির সঙ্গে দেখা করেননি, ওকে জানেন না আপনি? তবু ওই রবিবারেই, যেই রবিবারে আপনি গরিমার লকারের চাবি নিয়েছিলেন, ওই রবিবারই সন্ধেবেলায় আপনি মিস্টার সোডির সঙ্গে অ্যান্ডির ক্লাবে বসে কফি খাচ্ছিলেন। আমার কাছে সিকিউরিটি ক্যামেরার ফুটেজ রয়েছে, আপনি চাইলে আমি আপনাকে দেখাতেও পারি। হাউ ইজ দ্যাট পসিবল? ইয়ে আমি
অর্ডার অর্ডার। হ্যাঁ, কি বলছিলেন আপনি? হ্যাঁ, আমি দেখা করেছিলাম সোডির সাথে সেদিন সন্ধেবেলা, কিন্তু আপনি দেখা করেছিলেন সেদিন সন্ধেবেলা। তো এখন মিস্টার মদন এটা বলুন যে আপনার আগে গরিমা আর এখন আপনি কেন মিথ্যা কথা বলছিলেন যে আপনি মিস্টার সোডিকে চেনেনই না? ওয়াই? কারণ যদি মিডিয়া জানতে পারতো যে আমি সোডির সাথে দেখা করছি, তাহলে আপনি বুঝতেই পারছেন। মিডিয়ার ভয় ছাড়ুন মিস্টার মদন, আর আদালতকে ভয় পান, আর সত্যি সত্যি করে বলুন যে ওই সন্ধ্যায় আপনি মিস্টার সোডিকে কেন থাপ্পড় মেরেছিলেন? থাপ্পড়? আমি কোনো থাপ্পড় মারিনি ওকে। থাপ্পড় মেরেছিলেন আপনি? জজ সাহেব, আমি কোনো থাপ্পড় মারিনি, আমি শুধু ভয় দেখিয়েছিলাম। ধমক দিয়েছিলেন। চলুন, এইটুকু তো আপনি মানলেন। কেন 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 আপনি হুমকি দিয়েছিলেন? ও আসলে যেটা হয়েছিল যে সোডির কাছে আমার আর গরিমার কিছু ছবি ছিল, আর ওগুলো একটা স্ক্যান্ডেল তৈরি করতে পারতো। আর তাছাড়াও অনেকদিন ধরে গরিমাকে ব্ল্যাকমেলও করছিল। ও, ব্ল্যাকমেল। তো কত টাকা চাওয়া হয়েছিল সেদিন? 50 লাখ টাকা। 50 লাখ? আর যার প্রথম ইনস্টলমেন্ট আমি সেদিনকে সন্ধ্যাবেলা সোডিকে দিয়েছিলাম। রাইট 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 রাইট, আমি বুঝে গিয়েছি। তো বাকি টাকাটা 45 লক্ষ টাকা দেওয়ার জন্য আপনি মিস্টার সোদিকে ওদিন গরিমার স্পোর্টস স্টার অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে 703 ওনাকে ডেকেছিলেন সেদিন। জি, এটা মিথ্যে কথা। আরে আমি কেন ওকে ডাকবো ওখানে? আরে আমি তো ওখানে ছিলামই না তখন। আরে জজ সাহেব, এটা মিথ্যে কথা। আপনি ছিলেন না ওখানে। আপনি ছিলেন ওখানে। বিল্ডিং এর রেজিস্টারে আপনার এন্ট্রি রয়েছে, যার জেরক্স কপি রয়েছে, আপনার নাম আছে এখানে, আপনার সিগনেচার আছে। এটা মিথ্যে কথা। মিথ্যা কথা তো তুমি বলছো মিস্টার মদন। সত্যি হলো এইটা যে ওই দিন তুমি মিস্টার সোদিকে গরিমার 703 নম্বর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলে। ওখানে ওকে বিষাক্ত জুস খাইয়ে ওকে হত্যা করেছিলে। তারপর তুমি সোডিবাবুর পোশাক পরলে, নিজের মুখে মুখোশ পরলে, সোনালীর ফ্ল্যাটে গেলে, ওর উপর হামলা করলে, আর নিজের করা অপরাধের ভার ওর ঘাড়ে চাপালে। আর তারপর সোডিবাবুকে আবার ওনার কাপড় পরানোর পর ওনার লাশ তুমি বিল্ডিং এর উপরে নিয়ে গেলে, ওখান থেকে তুমি ওকে নিচে ফেলে দিলে। মিথ্যে, এটা মিথ্যে কথা জজ সাহেব। আমি এরকম কিছুই করিনি। এটাই সত্যি। আমি এরকম কিছুই করিনি। আচ্ছা কেডি, যেটা তুমি বলছো সেটা যদি মেনে নি যে দিনেশই সোডির খুনি, কিন্তু এর আগে তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এক, যদি সোডি দিনেশের সাথে দেখা করার জন্য গরিমার বাড়ি গিয়েছিল, তাহলে ও বিল্ডিং এর রেজিস্টারে সোনালীর বাড়ির নাম্বার লিখলো কেন 703-এর জায়গায় 803? আর দুই, যদি সোনালী দিনেশের ওপর এই বন্দুক থেকে আসল গুলি চালিয়ে থাকে, তাহলে ও বেঁচে আছে কি করে? অর্ডার অর্ডার। উত্তর খোঁজার কোনো দরকার নেই, কারণ এই পেপারটা আপনাকে নিরুত্তর করে দেবে। এই গরিমার ঘরের পেন্টিং এর বিল আপনি আমাকে কেন দিচ্ছেন? এটার বিলিং পয়েন্ট নাম্বার 5-এ চোখ বোলান। 1800 টাকা ব্যালকনি পেইন্ট করানোর জন্য। তো ইওর অনার, ওই দিন গরিমার বাড়ির ব্যালকনি রং করা হচ্ছিল, যার মানে এটা যে যদি সোডির লাশ ওই ব্যালকনি থেকে ফেলা হতো, তাহলে ওটায় ভেজা রঙের দাগ নিশ্চয়ই থাকতো। ফরেনসিক্সের রিপোর্ট অনুযায়ী লাশ 6 তলা উপর থেকে পড়েছিল, ছাদ লক করা ছিল, 9 তলা খালি ছিল। 7 তলায় গরিমার বাড়ির ব্যালকনির রং সেদিন সকালে করা হয়েছিল। বাকি থাকলো শুধু 8 নম্বর তলা সোনালীর বাড়ি, যেখান থেকে সোডির লাশ ফেলা হয়েছিল। 100% খুনটা সোনালীই করেছে। কি ভাবছো কেডি? নিজের এই প্রথম হাতটা ঠিক কিভাবে সামলাবে? সিদ্ধান্ত এখনো নেওয়া বাকি আছে মিস মায়া ফার্নিস। আর সিদ্ধান্ত কি
আমরা দুজনেই জানি। তোমার পেন্সিল কেডি, ঝুঁকতে শিখে নাও। মায়া, 1 মিনিট। চিন্তা করো না, চুলে কিছু লেগে আছে। স্যার, আমি না তিনটে ল বুকস পড়েছি, ওই জিনিসটার তো কোনো উল্লেখই নেই। আসলে কেন একটা লোক তার বিধবা ছোট বোনের সাথে বিয়ে করতে পারবে না? এটা কি দেখছেন স্যার? এটা কি স্যার? মিস্টার সোরির মৃতদেহ। আর লাশের সাথে রক্তও আছে। আর ফুলও, বোগানভেলিয়ার ফুল, যেটা স্পোর্টস স্টার অ্যাপার্টমেন্টের 9th ফ্লোরে রয়েছে। আর মিস্টার শরীর মৃত শরীর বোগানভেলিয়া ফুলে ঘষা খেতে খেতে এসে নিচে মাটিতে এসে পড়লো। স্যার, কিন্তু 9th ফ্লোরের ফ্ল্যাট তো লক করা। লেটস গো অ্যান্ড আনলক ইট। স্যার, স্যার, ওয়েট ফর মি। স্যার, 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 আই এম কামিং। স্যার, মিস্টার বড়ুয়া প্রথমেই বলেছিলেন এখানে কেউ থাকে না। রাইট। স্যার, স্যার, কি চাই আপনার? স্যার, কি করছেন? এটা আমি দিচ্ছি। স্যার, কম্ব? ওয়াও স্যার, আপনি তো প্রফেশনাল। স্যার, এখানে তো এরকম কিছু দেখাই যাচ্ছে না যেটা থেকে মনে হবে এখানে কারোর মার্ডার হয়েছে। ব্লেস ইউ। থ্যাংক ইউ স্যার। তুমি সত্যি জিনিয়াস নিয়তি, ঠিকই বলেছিলে তুমি। এই ফ্ল্যাটে সত্যি এমন কিছুই নেই যে যাতে প্রমাণ হয় যে খুন এখানেই হয়েছিল। আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো।
অ্যান্ডি, আমি এই ফ্ল্যাটটা কিছুদিন আগে ভাড়া নিয়েছিলাম। যাতে তুমি সোডিকে হত্যা করে ওকে ব্যালকনি থেকে নিচে ফেলতে পারো। উহুঁ। আগে প্রমাণ করে দেখাও আইনের চোখে আমার অপরাধ কি। কাউকে না বলে এই বিল্ডিং এর 9 তলার ফ্ল্যাট ভাড়া নেওয়া? হ্যাঁ হ্যাঁ কেডি, হ্যাঁ আমি ওই বন্দুকটা সোনালির ফ্ল্যাটে রেখেছিলাম। আমি সোডিকে মেরেছি, আমি ওকে ফেলেছি। কি করে প্রমাণ করবে? হ্যাঁ, আমি এই ঘর থেকে, এই ফ্ল্যাট থেকে সব প্রমাণ মুছে ফেলেছি। কোনো প্রমাণ নেই তোমার কাছে ওই খুনের। কি করে প্রমাণ করবে কেডি? হ্যাঁ, আইন প্রমাণ চায় কেডি। তাই কি প্রমাণ আছে যে ওই পুরো ঘটনার পেছনে আমার হাত আছে? কি প্রমাণ আছে যে সোডির খুন আমি করেছিলাম? অ্যান্ডি, আমি জানি যে তুমি 9 তলার ওই ফ্ল্যাট থেকে সব প্রমাণ গায়েব করে ফেলেছো। বিষের ওই শিশি, ওই গ্লাসগুলো, জুসের ওই বোতল, ওই ফার্নিচারে লেগে থাকা তোমার আর সোডির আঙুলের ছাপ, সব প্রমাণ মিটিয়ে দিয়েছো যা তোমাকে অপরাধের সঙ্গে জুড়তে পারতো। কিন্তু একটা ভুল করে ফেলেছো তুমি। ইওর অনার, এই টেপ। টেপ? এরকম টেপ তো যে কোনো ঘরে পাওয়া যাবে কেডি, এটা কোনো প্রমাণ নয়। আপনার কথা ঠিক মিস মায়া ফার্নাস, কিন্তু এই টেপটার বিশেষত্ব হলো যে এইটা অ্যান্ডির জিনিসপত্রের সঙ্গে সবসময় থাকে। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এতে অ্যান্ডির আঙুলের ছাপও রয়েছে। এই টেপ দিয়েই অ্যান্ডি কুরিয়ারের ওই পার্সেলটা সিল করেছিল, যেটায় বন্দুকটা ছিল আর যেটা সোনালির ঘরের বাইরে রাখা হয়েছিল। ইওর অনার, যদি এই টেপের শেষটা এই কুরিয়ার বক্সের টেপের সঙ্গে মিলে যায়, তাহলে এটা একেবারেই প্রমাণ হয়ে যাবে যে এসব অ্যান্ডিরই করা কাজ। পারফেক্ট ম্যাচ, ইওর অনার। প্লিজ শান্ত হন, শান্ত। এবার বলো অ্যান্ডি, এবার তো তোমার বাঁচার আর কোনো উপায় রইল না। হ্যাঁ, সোডি আমার কাছ থেকে 30 লাখ টাকা নিয়েছিল এই কথা বলে যে ও আমার স্পোর্টস ক্লাবকে ন্যাশনাল ট্রেনিং সেন্টার বানিয়ে দেবে। কিন্তু কিছু না করে ও আমার সব টাকা মেরে দিল। আমি জানতাম যে সোনালির সাথে ওর শত্রুতা আছে, তাই আমি লুকিয়ে সোনালির উপরের ফ্ল্যাটটা ভাড়া নিলাম আর সোডিকে নিজের বাড়িতে ডাকলাম। কিন্তু আমি জেনে শুনে ওকে ভুল অ্যাড্রেস দিয়েছিলাম, 803 সোনালির বাড়ি। তাই ও নিচে রেজিস্টারে ওটাই এন্ট্রি করেছিল আর লিফটে করে 8 তলায় উঠে এসেছে, যেখানে আমি আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছিলাম। আরে সোডি বাবু, আরে আপনি এখানে কি করছেন? আমার ফ্ল্যাটটা তো এর ওপরের তলায়, 903। কিন্তু আপনি তো আমাকে ফ্ল্যাট নাম্বার 803 বলেছিলেন। আপনি ভুল শুনেছিলেন। যাই হোক, আসুন চলুন। আমি তারপর সোডিকে ওপরে নিজের ফ্ল্যাটে নিয়ে গেলাম। আমি ওর কাছ থেকে শেষবারের মতো আমার টাকাটা চাইলাম, কিন্তু ও রাজি হলো না। আমি টপিক চেঞ্জ করলাম। আর ওকে বিষ মেশানো ড্রিঙ্ক দিয়ে দিলাম।
বুলেটটা খেয়ে সোডি মরে গেল। তারপরে আমি একটা বুলেট প্রুফ জ্যাকেট পরলাম আর তার উপরে একটা গাউন পরলাম আর নিজের মুখে একটা মুখোশ পরলাম। আর নিচে গিয়ে সোনালির দরজার সামনে ওই বন্দুকের পার্সেলটা রাখলাম। আর মুখোশ পরে সোনালির ওপরে আক্রমণ করলাম। সোনালি ভয় পেয়ে আমার ওপর গুলি চালালো আর দরজা আটকে দিল। আমি দৌড়ে উপরে নিজের ফ্ল্যাটে এলাম আর সোডির মৃতদেহকে ওই গাউন আর মাস্কটা পরিয়ে দিলাম। তারপর আমি সোডির মৃতদেহটা তুলে নিজের ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে নিচে ফেলে দিলাম। মেনে নিলাম কেডি, প্রমাণ ছাড়া অপরাধ কিভাবে প্রমাণ করতে হয় তা আজ তুমি দেখিয়ে দিলে। স্যার 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 কি কি এই তো আমি, বলো কি কি চাই তোমার? স্যার আপনি এখনো বললেন না। হ্যাঁ আমি বলে দিচ্ছি, দেখো এই আইডিয়াটা আমি তখন পেলাম যখন মায়ের চুলের মধ্যে আমি ওই স্যার ফুল। ওটা নয়, সেকশন 9211। ও। একজন লোক তার বিধবার ছোট বোনের সাথে বিয়ে করতে পারবে না হ্যাঁ কেন? মনে আছে আমার সেকশন 9211। একজন লোক তার বিধবা বউয়ের ছোট বোনকে বিয়ে করতে পারবেন না, কেন না? স্যার ও মরে গেছে। রাইট, ইউ আর এ জিনিয়াস নিয়তি। দেখো নিয়তি, একজন ভালো উকিলকে প্রশ্ন নিজের কান দিয়ে নয়, মগজ দিয়ে শোনা উচিত। আর মনে রেখো, জীবন আর আদালতের মধ্যে জানার থেকে বেশি বুঝতে পারাটা কাজে আসে। Am I right? Or am I right?